সত্যিকারের ভালোবাসা মানুষকে পাগলামি করতে শেখায়। ভালোবাসায় অন্ধ হয়ে গেলে মানুষ ভুলে যায় কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে ভালোবাসার জন্য এই পাগলামি কখনো কখনো এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে, যার কারণে একসাথে কয়েকটি জীবন নষ্ট হয়ে যায়। তাই সব ভালো লাগাকে প্রশ্রয় দিতে নেই। কিছু কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো। ঠিক এমনই একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নির্মিত বাতাসে গুনগুন ওয়েব সিরিজটি। একটি সুখের সংসারে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, তখন দাম্পত্য জীবনে কতটা অশান্তির সৃষ্টি হয় এবং ত্রিকোণ প্রেমের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয় সেটা এই সিরিজটিতে তুলে ধরা হয়েছে। সাথে এই সিরিজটির শেষের চমক আপনাকে একদম চমকে দেবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা দেখি অরিন্দম বাইকে আর তার স্ত্রী মিথিলা রয়েছে গাড়িতে। হয়তো ওদের কোথাও দেখা করার কথা ছিল, কিন্তু অরিন্দম মিথিলাকে ফোন করে বারবার করে বারণ করে দেয়। যেখানে তাকে আসতে বলা হয়েছিল সেখানে যেন সে না আসে। গাড়ি সোজা বড় রাস্তায় তুলতে বলে অরিন্দম। এরই মধ্যে মিথিলার গাড়িকে একটা বড় ট্রাক ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় মিথিলা রাস্তায় পড়ে রইল। মিথিলা অপারেশন থিয়েটারে, আর বাইরে পাথরের মতো দাঁড়িয়ে থেকে অরিন্দম ভাবছিল যে ও তো জানতো এরকম একটা দিন আসবে, কারণ পেটের টানে ও একদিন ঢুকে গিয়েছিল মাফিয়া প্রকাশ পট্টনায়কদের দুনিয়ায়। অরিন্দম হলদিপুরের কলেজে পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করেছিল, আর বেনারসে কিছু ঝামেলা করে পল্লবী পড়তে এসেছিল এই হলদিপুরের কলেজে। একদিন অরিন্দম ক্লাস নেওয়ার সময় দেখলো পল্লবী কোনো পারমিশন না নিয়ে সোজা ক্লাসে ঢুকে বেঞ্চে বসে খাতায় কি সব আজে বাজে লিখতে লাগলো। ক্লাসের বা স্যারের প্রতি যে তার বিন্দুমাত্র পরোয়া নেই সেটা পল্লবীকে দেখেই বুঝতে পেরেছিল অরিন্দম। তাই ক্লাস শেষ হলে ও পল্লবীর কাছে যে জিজ্ঞেস করে, তোমার নাম কি, তোমার কি কিছু সমস্যা হয়েছে? ছলছল চোখে পল্লবী অরিন্দমের দিকে তাকিয়ে রইল। ব্যাস 10 মাস আগের এই মুহূর্তটার জন্যই আজকের দিনটা দেখতে হচ্ছে অরিন্দমকে। পল্লবী হলদিপুরের বস আর অরিন্দমের কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রকাশ পট্টনায়কের ভাইজি। পল্লবী একরোখা, জেদি, পদ্মেজাজি একজন মেয়ে। হঠাৎ একদিন পল্লবী কলেজে পড়ে যায় আর অরিন্দম এসে তাকে তুলে নেয়। আর সেসব দেখে অরিন্দমের বন্ধু সায়ন ওকে পল্লবীর পরিচয় দেয় আর সামলে থাকতে বলে, কিন্তু পল্লবী ততই অরিন্দমের কাছে আসতে থাকে। পল্লবী ওর বাবার মতো কেয়ার অরিন্দমের কাছ থেকে পেতে পেতে ওকে ভালোবেসে ফেলে, আর অরিন্দমকে পাবার জন্য একটা জেদ চেপে বসে। তাই যখন তখন স্টাফ রুমে ঢুকে পড়া বুঝিয়ে দিতে বলতো পল্লবী। বাইরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়েও অরিন্দম ওকে পড়া বুঝিয়ে দিত। ওইদিকে মাঝ নদীতে একটা ট্রলার ব্লাস্টের খবর পেয়ে সেখানে পৌঁছায় লোকাল থানার অফিসার। এই অফিসার মুন্নার খোঁজ করছে। মুন্নার পেছনে রয়েছে 11টা খুনের চাঁদ আর 3টা পলিটিক্যাল মার্ডার। আর ওখানকার পট্টনায়ক ফ্যামিলির ডান হাত হলো এই মুন্না। বর্ডার লক, তাই নদীপথে মুন্না এখানে ফিরছিল। আর এই ট্রলারটা ব্লাস্ট করার পেছনে রয়েছে এই পুলিশ অফিসারটারই হাত। এবার রিপোর্টারদের বলার জন্য অফিসার তার সহকারীর ডান হাতে একটা গুলি করে, যাতে সে বলতে পারে যে বন্দুক কেড়ে নিয়ে মুন্না ওর উপর গুলি করেছে। আর এই মুন্নাকে বড় করে তুলেছিল পল্লবীর বাবা। তাই পল্লবীকে মুন্না দিদির মতো ভালোবাসে। পল্লবীও তার সমস্ত কাজ তার মুন্নাকে দিয়েই করায়। এদিকে পল্লবীর ফ্যামিলিতেও চলছে ঝামেলা। পল্লবীর বাবা তার বিশাল ব্যবসা পল্লবীর নামেই করে গেছে। এখন ওর কাকা প্রকাশ পট্টনায়ক চাইছে ব্যবসাটা ওনার নিজের কাঁধে নিতে, কিন্তু তার জন্য পল্লবীকে ফাইলে একটা সাইন করতে হবে। পল্লবী ওর বাবাকে ছাড়া আর কাউকেই ভালোবাসে না, বিশ্বাসও করে না, কারণ ওর মা ওর বাবাকে ছেড়ে ওর কাকাকে ভালোবেসেছিল। তাই পল্লবী এরকম সাইকো তৈরি হয়েছে। অরিন্দম কলেজে একটা কোয়ার্টার পেয়েছে থাকার জন্য। ও মিথিলাকে ফোন করে রান্না করছিল। সেই সময় পল্লবী চলে আসে আর বলে, তোমার সাথে আমার কথা রয়েছে, বাইরে চলো। অরিন্দম বাইরে গেলে পল্লবী বলল, এরকম একটা নোংরা কোয়ার্টারে তুমি থাকবে না, আমার গেস্ট হাউসে তুমি থাকবে, সবসময় আমার কাছে কাছে থাকবে। অরিন্দম মোটেও সেখানে যেতে চাচ্ছিল না। ও বলল, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, তুমি যাও। পল্লবী তখনকার মতো চলে গেলেও হোস্টেলের লাইন কেটে দিল মুন্নাকে দিয়ে। পরদিন কলেজের প্রিন্সিপাল অরিন্দমকে ডেকে বললেন, কোয়ার্টারে তোমার অসুবিধা হচ্ছে তাই না? ওখানে জলের, তারপর লাইনের আর মাঝে মধ্যে সাবকুপেরও অনেক সমস্যা দেখা যায়। এরপর তিনি শনিবার আর রবিবার অরিন্দমকে ওপেন ইউনিভার্সিটির হিস্ট্রির MA ক্লাসটা নিতে বললেন। অরিন্দম বলল, কিন্তু ওই দুদিন তো আমি বাড়ি যাই। কিন্তু প্রিন্সিপাল কোনো কথাই শুনলেন না।
অরিন্দম বুঝতে পারলো এটা পল্লবী তার কাকাকে দিয়ে করিয়েছে। আর পল্লবীর কাকা প্রকাশ পট্টনায়ক পল্লবীর একটা সাইনের জন্য এখন সব করতে রাজি আছে। অরিন্দমের পল্লবীর প্রতি কোনো ফিলিংস নেই, ও শুধু মিথিলাকেই ভালোবাসে। কিন্তু অরিন্দম যদি কোনো বেকরবাই করে তাহলে ওকে কলেজ থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে পল্লবী, তাই ও কিছুই করতে পারছে না। আর মিথিলাকেও ফোন করে বিষয়টা জানাতে পারছে না। মিথিলাকে ফোন করার সময় পল্লবী এসে বলল, কাকে ফোন করছো অরিন্দম? পল্লবী অরিন্দমকে স্যার বলার কোনো বালাই রাখেনি, একেবারে সোজা অরিন্দম বলেই ডাকে। অরিন্দম মিথিলার ফোনটা কেটে দিল। আজ অরিন্দম রেগেই ছিল পল্লবীর উপর, প্রিন্সিপালকে দিয়ে কাজটা করানোর জন্য। তাই অরিন্দম বলল, শোনো পল্লবী, আমি মফস্বলের মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। ছোটবেলা থেকেই জানি বড়লোকদের মনের খেয়ালে যেসব কথাগুলো চলে তার সাথে আমরা পেরে উঠব না। তাই আমার মনের ভিতর যদি কিছু চলেও থাকে, তোমার মতো বড়লোকদের পক্ষে সেটা বোঝা খুবই কঠিন। তাই এই উপর উপর দেখানোগুলো বন্ধ করো প্লিজ। এসব কথাকে কোনো পাত্তা না দিয়ে একরকম জোর করে পল্লবী অরিন্দমের কোয়ার্টার থেকে সমস্ত জিনিসপত্র তুলে পল্লবীর গেস্ট হাউসে নিয়ে যায়। বাধ্য হয়ে অরিন্দমকেও সেখানে যেতে হলো। আর এটা প্রকাশ পত্রনায় করে দেবার জন্য পল্লবী সেই ফাইলে সাইন করে দিল। গেস্ট হাউসে পৌঁছালে অরিন্দমকে ফোন করলো মিথিলা। অরিন্দমের মা ক্যান্সারের পেশেন্ট, তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল মিথিলা। ডক্টর কেমোর আগে আবার কিছু টেস্ট করতে গিয়েছেন, সেটা ফোন করে জানালো মিথিলা। অরিন্দম বলল, ঠিক আছে, আমি কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছি। সেই সময় পল্লবী এলে আবার ফোন কেটে দিল অরিন্দম। অরিন্দম আর পল্লবীকে একসাথে দেখে প্রকাশ পল্লবীর মা রুমা দেবীকে বলল, নতুন খেলার পুতুল পেয়েছে মামনি, খেলতে দাও। ছেলেটা যতদিন না আমাদের স্বার্থে আঘাত করছে, ওদের এই খেলাটাকে জিইয়ে রাখতে হবে। একদিন নদীর ধারে অরিন্দমকে নিয়ে গিয়ে পল্লবী বলল, আমার বাবা ছোটবেলায় আমাকে নিয়ে এখানে আসতো, অনেক গল্প করত। আমি যাকেই কাছে চেয়েছি তাকেই হারিয়ে ফেলেছি, রাখতে পারিনি। পল্লবী বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? অরিন্দম বলল, হ্যাঁ পারো। পল্লবী বলল, তাহলে কথা দাও তুমি আমাকে ঠকাবে না। অরিন্দম বুঝতে পারছে যে সে ভুল করছে, তাও নিজেকে আটকাতে পারছে না। আটকানোর কোনো পথ নেই। ওর মা আর মিথিলার কথা ভেবে ওকে সব সহ্য করতে হচ্ছে। অরিন্দম সায়নকে এসে বলল, পল্লবী আমার প্রেমে পড়ে গেছে, আর আমি এসব চাইনি। আমি ভেবেছিলাম চেয়ারম্যানের ভাইজি, তাই পার্ট টাইম চাকরিটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তাই ওর সাথে একটু মেলামেশা করেছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমি মিথিলাকে কি বলবো? ওদিকে প্রকাশ পট্টনায়ক অফিসারকে তার বাড়ি ডেকে বলল, কার ইনফরমেশনে এই ট্রলারটা রেড করেছিলে তুমি? অফিসারকে ইনফরমেশনটা দিয়েছিল কাউন্সিলর সুনীল বাবু। উনি দুই কাঠেরই মাদল, দুধারেই খেলে, প্রকাশের সাথে ঘনিষ্ঠ, আবার তার ইনফরমেশনও পুলিশকে দেয়। আসলে সুনীল বাবু বড়বাবুর মানে পল্লবীর বাবার খুব ভালো বন্ধু ছিল, তাই কার ইনফরমেশনে রেড করেছিল সেটা বলল না অফিসার। উল্টে জিজ্ঞেস করলো, ট্রলারে করে বোতলগুলো পাঠাচ্ছিলেন কোথায়? আমি মুন্নাকে চাই, আপনার ভাইজির লোক আমার হাতে নেই। সেই ব্লাস্টে যে বডিটা আমরা পেয়েছি সেটা মুন্নার নয়। ওদিকে পল্লবী অরিন্দমকে বারবার ফোন করেও যখন পেল না, তখন সোজা তার পোষা গুন্ডাদের নিয়ে হাজির হলো সায়নের কাছে। জিজ্ঞেস করলো, অরিন্দম কোথায়? ফোন তুলছে না কেন? আসলে অরিন্দম শুধুমাত্র সায়নকে বলেই তার গ্রামে গেছে, তার মা আর মিথিলার সঙ্গে দেখা করতে। পল্লবী সেটা আন্দাজ করেই সায়নকে ফোন করতে বলল অরিন্দমকে, আর ফোনটা স্পিকারে রাখতে বলল। সায়নের নাম্বার দেখে অরিন্দম ফোনটা তুলে বলল, জানাসনি তো কিছু পল্লবীকে? সায়ন আমতা আমতা করে বলল, তুই এখন কোথায়? অরিন্দম বলল, আমি এমআরআই হসপিটালে। তুই কলেজে কাউকে কিছু জানাস না, আমার ফিরতে 2-3 দিন লাগবে। এখানে মিথিলা সবটা সামলাতে পারবে না। ঠিক আছে বলে সায়ন ফোনটা কেটে দিল। পল্লবী জিজ্ঞেস করলো, কে মিথিলা? সায়ন বলল, কোনো রিলেটিভ হবে হয়তো। ওদিকে অরিন্দম মিথিলাকে সবটা জানাতে পারছে না বলে ছটফট করছে। আর এদিকে পল্লবী অরিন্দমের ঘরে ঢুকে ওর সমস্ত বাক্স প্যাটরা সার্চ করে অরিন্দমের আর মিথিলার একটা বিয়ের ফটো পেল। পল্লবী মুন্নাকে পাঠিয়ে দিল এমআরআই হাসপাতালে, আর নিজেও বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। হঠাৎ রাত্রে হাসপাতাল থেকে ফোন এলো অরিন্দমের কাছে। সেখানে গেলেই ডক্টর জানালেন যে অরিন্দমের মায়ের কোনো কেমো হবে না। অরিন্দম রেগে গিয়ে বলল, এগুলো কি কোনো মজা হচ্ছে নাকি? অরিন্দম চিৎকার করতে শুরু করলে মিথিলা বলল, তুমি থামো, আমি দেখছি। মিথিলা ডাক্তারের সাথে কথা বলতে গেলে সেখানে মুন্না এলো। অরিন্দম মুন্নাকে দেখেছিল সেদিন তার কোয়ার্টারে, যেদিন লাইন চলে গিয়েছিল। অরিন্দম বুঝতে পারলো এসব পল্লবীর কাজ। পল্লবীর ফোন ধরতে বলল মুন্না। ফোনটা ধরলে পল্লবী বলল,
হ্যাঁ, এটা আমি করেছি। তোমার মায়ের কোনো ট্রিটমেন্ট না হতে দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিতে পারছি, এটা তুমি ভালো করেই জানো। তাই ভবিষ্যতে আমার ফোন না তোলার সাহস তুমি দেখিও না। পরদিন সকালে অরিন্দম দেখল তার হসপিটালের সমস্ত বিল পেইড হয়ে গেছে। মিথিলা তো অবাক, কে দিল এত টাকা? রিসেপশনে থাকা মেয়েটি বলল উনি দিয়েছেন। আমরা দেখি পল্লবী অরিন্দমের মাকে নিয়ে হুইল চেয়ারে করে আসছে। পল্লবী মিথিলাকে বলল, আমি অরিন্দম স্যারের স্টুডেন্ট। আমি শুনেছিলাম স্যারের মায়ের শরীর খারাপ, তাই দেখতে চলে এলাম। মিথিলা তো কিছুই জানে না, তাই ও বলল, খুব ভালো করেছো, চলো বাড়ি চলো। এরপর মিথিলা বাড়ির ভেতরে চলে গেলে অরিন্দম পল্লবীকে বলল, এসব কেন করছো? আমাকে নিয়ে হলো না, এখন আমার বাড়ি চলে এসেছো। পল্লবী বলল, আমাকে নিয়ে খেলা করার সময় মনে ছিল না? অরিন্দম বলল, আমি তোমাকে নিয়ে খেলা করেছি? পল্লবী বলল, পরে বলবো সে কথা, আজকের মতো আসছি, কলেজে দেখা হবে, বলেই চলে গেল পল্লবী। সায়ন বলল, এবার কি করবি ভাবছিস তুই? অরিন্দম বলল, আমি ভাবছি সব মিথিলাকে বলে দেব, কারণ চাকরি ছেড়ে চলে গেলেও ও আমার পিছু ছাড়বে না। অরিন্দম প্রকাশ আর পল্লবীর মার কাছে গিয়ে সোজা বলে দিল, আমি এই গেস্ট হাউসে আর থাকতে পারবো না, আমার ভালো লাগছে না। রাত্রে মিথিলা অরিন্দমকে ফোন করে বলল, পল্লবী সকালে ফোন করেছিল, মায়ের খোঁজ খবর নিচ্ছিল। অরিন্দম বলল, ওর সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই, বলেই ফোনটা কেটে দিল, কারণ মনটা তার একদমই ভালো ছিল না। পরদিন কলেজে অরিন্দমের মোবাইলে কয়েকটা ফটো পাঠালো পল্লবী। সেদিন নদীর তীরে যে কথাবার্তা বলেছিল তার ফটোগুলো তুলে রাখা হয়েছে। ফটোগুলো দেখেই চমকে গেল অরিন্দম। পল্লবীর কাছে গিয়ে বলল, এগুলো কি? পল্লবী বলল, এগুলো যদি তোমার বউকে পাঠিয়ে দিই তাহলে কি হবে বলো তো? অরিন্দম বলল, কি চাওটা কি তুমি? পল্লবী বলল, তোমাকে আমার বাড়িতে ফেরত পেতে চাই। অরিন্দমের নিজেকে এতটা অসহায় লাগছিল, কিন্তু কিছুই করার ছিল না ওর। অনেক রাত হয়ে গেলেও পল্লবী যখন দেখলো যে অরিন্দম ফিরল না, তখন রেগে ওই ফটোগুলো মিথিলাকে সেন্ড করলো পল্লবী। মিথিলা সেগুলো দেখে সোজা বাথরুমে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো, কারণ মিথিলা প্রেগনেন্ট ছিল। ও ভেবেছিল এবার অরিন্দম ফিরলে ওকে সারপ্রাইজ দেবে, কিন্তু এগুলো কি দেখেছো? পরদিন মিথিলা সোজা হলদিপুরে অরিন্দমের কোয়ার্টারে এসে হাজির। সেখানে সায়নও প্রেজেন্ট ছিল। অরিন্দমকে ফটোগুলো দেখিয়ে মিথিলা জিজ্ঞেস করলো, এগুলো কি? অরিন্দমের মুখ থেকে একটা কথাও বের হলো না। তাই সামাল দিতে সায়ন বলল, আরে এগুলো কলেজের পিকনিকের ফটো, আর অরিন্দম তখন কলেজের ক্রাশ, এগুলো নিয়ে ভেবো না। সায়নের কথা বিশ্বাস করে কিছুটা নিশ্চিত হলো মিথিলা। রাতে ওখানেই থেকে গেল। ওদিকে মুন্না পল্লবীকে ফোন করে জানালো যে মিথিলা এখানেই অরিন্দমের সাথে রয়েছে। মিথিলা ওর ভাইকে নিয়ে একটা ফ্ল্যাটের ছাদের কার্নিশে চেপে অরিন্দমকে একটা ভিডিও পাঠালো। অরিন্দম তখন ঘুমাচ্ছিল। বেশ রাতও হয়েছে। অরিন্দম বাথরুমে যাওয়ার সময় ভিডিওটা দেখলো। পল্লবী বলছে, আমি যে তোমার জন্য উপর থেকে ঝাঁপ দিতে পারি, বিশ্বাস হচ্ছে না তো? অরিন্দম সোজা পল্লবীর বাড়িতে গেল। জানতে পারলো পল্লবী বাড়িতে নেই। অরিন্দম পল্লবীকে হন্য হয়ে খুঁজে বেড়াতে লাগলো সারা রাস্তায়। ওদিকে অরিন্দমকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার আওয়াজে ঘুম ভেঙে যায় মিথিলার। ও সায়নকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা আমার থেকে কি লুকাচ্ছ বলো তো? সায়ন অরিন্দমকে ফোন করছে, কিন্তু অরিন্দম ফোন তুলতে পারছে না। মিথিলা বলল, বলবে না তো? ঠিক আছে, বলতে হবে না, আমি চললাম। এই বলে মিথিলা একাই বেরিয়ে গেল। ওদিকে অনেক খুঁজেও পল্লবীকে কোথাও পেল না অরিন্দম। সেই সময় সায়নের ফোনটা রিসিভ করলো অরিন্দম। সায়ন বলল, মিথিলা একাই বেরিয়ে গেছে, তুই তাড়াতাড়ি রেল স্টেশনে যা। অরিন্দম রেল স্টেশনে গিয়ে দেখলো লাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছে। সকালে বাড়ি ফিরে এলো পল্লবী। মুন্না তখন পল্লবীকে ফোন করে বলল, অরিন্দম বাইকে করেই গ্রামে যাচ্ছে। পল্লবী মুন্নাকে বলল, তুমি পিছু নাও, আমি যাচ্ছি। রাস্তায় পল্লবীর গাড়ির সামনে এলো কাউন্সিলর সুনীল বাবু। ও পল্লবীকে বলল, তোমার কাকা মুন্নাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাই, ওকে বাঁচাও। ওদিকে মুন্না অরিন্দমের বাইকের কাছে গাড়ি দাঁড় করিয়ে বন্দুক তাক করে তার দিকে তাকিয়ে রইল। সেই সময় পল্লবী ফোন করলো মুন্নাকে, বলল, এখনকার মতো অরিন্দমকে ছেড়ে দাও, আর তুমি নিজে বাঁচো, তুমি ওখান থেকে পালাও। মুন্না চলে গেলে সেখান থেকে গাড়ি করে বেশ রাত্রে ফিরল অরিন্দম। দেখলো বাড়িতে মিথিলা নেই। বাড়িতে ফেরেইনি মিথিলা। পল্লবী আবার অরিন্দমকে ফোন করলে অরিন্দম বলল, তুমি যা খুশি করার করো, ভেবো না এভাবে পার পেয়ে যাবে। মিথিলা বাড়ি ফেরেনি, ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমিও বাঁচব না। আর খবর নিশ্চয়ই পেয়েছো, মুন্নার বন্দুককেও আমি ভয় পাইনি, তার মানে প্রাণের ভয়টাও এখন আমি আর পাচ্ছি না। একটা থানা থেকে ফোন এলো অরিন্দমের কাছে। অফিসার বললেন যে আপনার স্ত্রী থানায় রয়েছে। থানায় গিয়ে মিথিলাকে বাড়িতে ফিরিয়ে অরিন্দম বলল, তুমি বিশ্বাস করো মিথিলা,
তুমি যেটা ভাবছো সেটা নয়। মিথিলা বলল, এই শব্দটা তুমি আর আমার কাছে বলো না। ঠিক তখনই আবারও ফোন করলো পল্লবী। পল্লবীর ফোন দেখে মিথিলা রেগে বাড়ি ঢুকে দরজা আটকে দিল। অরিন্দম ফোনটা তুলে বলল, কি চাও পল্লবী? পল্লবী বলল, এখান থেকে যাওয়াটা তোমার ইচ্ছাই হয়েছে, কিন্তু ফেরাটা আমার ইচ্ছাই হবে। একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। অরিন্দম দেখল সায়নকে চেয়ারে বেঁধে পল্লবী তার উপর পেট্রোল ঢালছে। পল্লবী বলল, ভোর অব্দি এখানেই আছি, চলে এসো। কিরকম পরিস্থিতিতে পড়েছে অরিন্দম, তাও ওর কিচ্ছু করার নেই। মিথিলাকে ওখানে রেখে আবার ফিরে যেতে হলো অরিন্দমকে। গেলে পল্লবী সায়নকে ছাড়লো। এবার পল্লবী তার একজন উকিল কাকুর কাছে নিয়ে গেল অরিন্দমকে। বলল, একটা মিউচুয়াল ডিভোর্স করাতে হবে। অরিন্দম বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিছুতেই ডিভোর্স করব না মিথিলাকে। ওদিকে প্রকাশ পট্টনায়ক পুলিশ অফিসারকে মাঝগঙ্গায় ডেকে বলল, আমি আপনার উর্দিতে আরেকটা মেডেল যোগ করে দেব, শুধু আমার একটা কাজ করে দিতে হবে। প্রকাশ বলল, পল্লবী এক্সপোর্ট ইম্পোর্টের ফ্রি হ্যান্ড আর টোটাল ক্লিয়ারেন্স ওকে শেষ করে দিতে হবে। অফিসার বলল, আমার মুন্নাকে চাই। প্রকাশ বলল, আমি কান ধরে টানবো আর আপনি মাথাটা পেয়ে যাবেন। আর যাকে যাকে ওখানে প্ল্যান করছি, যাদের কাঁধে বন্দুক রেখে চালাবো, তাদের আপনি তুলে নেবেন। তবে এই কথাটা যেন কেউ না জানতে পারে, এমনকি রুমাও না। পল্লবী তার কতগুলো বন্ধুদের সঙ্গে অরিন্দমের সম্পর্কের কথাটা বলেছে। সেই বন্ধুগুলো অরিন্দমের কাছে এসে পল্লবীকে বলল, তোদের দুজনকে বেশ ভালোই মানাবে রে। আরো অনেক আজে বাজে কথা বলছিল ওরা। পল্লবী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আর সহ্য করতে না পেরে অরিন্দম পল্লবীকে সপাটে একটা থাপ্পড় মারল। বন্ধুগুলো তা দেখে সেখান থেকে পালিয়ে গেল। পল্লবীর গায়ে হাত তুলেছে শুনে প্রকাশ রুমার কাছে নাটক করে বলল, আমি সব মেনে নেব না। আমার মামনির গায়ে হাত তুলেছে ওই ছেলেটা, আমি ছাড়বো না। রুমা বলল, ওই ছেলেটা পল্লবীকে ভালোবাসে। প্রকাশ বলল, কে বলেছে? ভালোবাসলে শাস্তি দিতে নেই। এরপর পল্লবী গেল মিথিলার সাথে দেখা করতে। মিথিলা তখন তার প্রেগন্যান্সি রিপোর্টটা নিয়ে বাড়ি ফিরছিল। পল্লবী ওর কাছে গিয়ে দাঁড়ালো। বলল, তুমি আমার ফোন ধরছো না কেন? মিথিলা বলল, তুমি তো অরিন্দমকে ভালোবাসো, তাই না? পল্লবী বলল, হ্যাঁ ভালোবাসি। ও আমার লাইফে না আসলে আমি কাউকে বিশ্বাস করতেই পারতাম না। খুব একা হয়ে গিয়েছিলাম। এসব শুনে খুবই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল মিথিলা। আর এই কথাগুলো ভয়েস রেকর্ড করে অরিন্দমকে পাঠালো পল্লবী। অরিন্দম মিথিলাকে ফোন করলে ফোন তুলল না মিথিলা। আরো চিন্তিত হয়ে গেল অরিন্দম। মাঝনদীতে একটা নৌকার উপর হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল অরিন্দম। সেখানেও পল্লবীর লোক প্ল্যান করে রেখেছিল। পল্লবী লোকটাকে ফোন করলে লোকটা বলল, চুপচাপ নৌকার উপর দাঁড়িয়ে আছে দিদি। পল্লবী বলল, তুই লক্ষ্য রাখ, আমি আসছি। ওদিকে মিথিলা গেছে পার্লারে নিজেকে চেঞ্জ করার জন্য। তাতে যদি অরিন্দমের ওকে একটু ভালো লাগে, চুল টুল কেটে মডার্ন পোশাকে তৈরি হলো মিথিলা। আর এদিকে পল্লবী গঙ্গার ঘাটে এলে ওকে দেখে অরিন্দম নদীতে ঝাঁপ দিল। অরিন্দম সাঁতার জানে না, আর একটু হলে মরেই যেত যদি না পল্লবী ঝাঁপ দিয়ে ওকে তুলে আনতো। অরিন্দম বলল, বাঁচালে কেন? আমি মরে গেলেই তো সবকিছু ঠিকঠাক হয়ে যেত। সবকিছু তো আমার থেকেই শুরু। এবার পল্লবী শাড়ি পরে এসে দাঁড়ালো অরিন্দমের কাছে। বলল, অবাক হচ্ছ তো দেখে? পল্লবী বলল, আমি অবাক হয়েছিলাম মিথিলাকে দেখে। একটা মানুষ যে নিঃস্বার্থভাবে একজনকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না। আমি বুঝতে পারলাম জোর করে ভয় দেখিয়ে কাউকে সাথে রাখা যায় না। এবার মোবাইলে মিথিলার প্রেগন্যান্সি রিপোর্টটা দেখালো পল্লবী, যেটা সেদিন পল্লবী মিথিলার সাথে কথা বলার সময় তুলে নিয়েছিল। অরিন্দম বলল, এটা কি? পল্লবী বলল, মিথিলার প্রেগন্যান্সি রিপোর্ট। অরিন্দম অবাক হয়ে ভাবল, মিথিলা প্রেগনেন্ট আর আমাকে জানায়নিও। পল্লবী অরিন্দমকে আরো অবাক করে দিয়ে বলল, চলো তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। অরিন্দমকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে আসার সময় পল্লবীকে ধরে নিয়ে গেল প্রকাশের লোক। অন্যদিকে অরিন্দম বাড়িতে ঢুকতে যাবে, তখন মিথিলার ডক্টর অরিন্দমকে ফোন করে বলল, আপনি কি জানেন মিথিলা বাচ্চাটাকে অ্যাবর্শন করতে চাইছে? ওর কথাবার্তা শুনে মনে হলো আপনি জানেন না, তাই আপনাকে বিষয়টা জানিয়ে দিলাম। অরিন্দম সোজা গেল হসপিটালে। মিথিলাকে টেনে নিয়ে এসে বলল, সবকিছু তুমি একা একাই ঠিক করে নেবে? মিথিলা বলল, কে জানালো তোমাকে? পল্লবী। অরিন্দম বলল, তুমি যেভাবে দেখছো ব্যাপারটা সেটা সত্যি নয়। মিথিলা, আমাকে কিছুক্ষণ সময় দাও আর সবটা ভালো করে শোনো, তারপর না হয় ডিসিশন নেবে। বাড়িতে নিয়ে এসে সবটা বলল অরিন্দম। সেই সময় একটা আননোন নাম্বার থেকে ফোন এলো অরিন্দমের মোবাইলে। অরিন্দম সেটা তুললে একজন বলল, একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। অরিন্দম দেখলো পল্লবীকে বেঁধে রাখা হয়েছে। মিথিলাও ভিডিওটা দেখলো।
অন্যদিকে মুন্নাকেও পাঠানো হয়েছে ভিডিওটা। অরিন্দম ভিডিওটা পল্লবীর কাকা প্রকাশকে পাঠালো। প্রকাশ পুলিশ অফিসারকে ডেকে পাঠালো। আসলে প্রকাশই তো এই কাজটা করেছে। প্রকাশ পুলিশকে বলল বডিটা কিভাবে আনবে, এরা জানে তো। অফিসার বলল আমি জানিয়ে দেব। ওদিকে মুন্না বুঝতে পেরেছে পল্লবীকে কোথায় রাখা হয়েছে। ও সোজা সেখানে গেল। আর এদিকে মিথিলা সবটা দেখে বলল এবার কি করবে। সেই সময় প্রকাশ অরিন্দমকে ফোন করে বলল পল্লবীর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। অরিন্দম বুঝতে পারল ওরা ওকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই অরিন্দম মিথিলাকে বলল আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। মিথিলা বলল আমরা যেখানে পালাবো সেখানে ওরা পৌঁছাবে না তার কি গ্যারান্টি আছে, আর ওদের ভয়ে আমরা পালাবো কেন। অরিন্দম বলল তুমি ওদের চেনো না মিথিলা, ওরা সাংঘাতিক লোক। মিথিলা বলল এবার আমি যা বলছি সেটা তুমি শোনো। অন্যদিকে যারা পল্লবীকে ধরে নিয়ে গেছে তাদেরকে ফোন করে প্রকাশ পট্টনায়ক বলল অরিন্দম আর পল্লবী যেন বেঁচে না ফেরে, আর মুন্নাকে পুলিশের হাতে তুলে দেবে। এই কথাবার্তা দরজার আড়াল থেকে শুনতে পেল রুমা দেবী। রুমা দেবী প্রকাশের কাছে এসে বলল এজন্যই আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে চুজ করেছিলাম। পল্লবীর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। এই বলে সে একটা বন্দুক বের করলো, কিন্তু প্রকাশ সাথে সাথে একটা লোহার শক্ত জিনিস দিয়ে রুমা দেবীর মাথায় আঘাত করলো। ওদিকে মুন্না সেখানে পৌঁছে ওই লোকগুলোর উপর গুলি করতে শুরু করলো, কিন্তু অনেকগুলো লোক থাকার কারণে মুন্না একা পেরে উঠল না। গুন্ডাগুলো মুন্নার পায়ে গুলি করলো। ঠিক সেই সময় অরিন্দম সেখানে এসে পৌঁছালো, আর গুন্ডাগুলোর সাথে বেশ মারামারি হলো। তারপর পল্লবীর হাতটা খুলতে গেলে কেউ অরিন্দমের মাথায় বড় লোহার ডান্ডা দিয়ে আঘাত করলো। অরিন্দম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ততক্ষণে পল্লবীর হাত খোলা হয়ে গিয়েছিল। আর এদিকে বাইরে অফিসার আর তার লোক পল্লবী আর অরিন্দমের মরার অপেক্ষা করছিল। একটা লোক পল্লবীকে গুলি করলো, আর পল্লবীও অরিন্দমের পাশে পড়ে রইল। রক্তে ভেসে যাচ্ছিল চারিদিকে। সেই সময় পুলিশ এসে মুন্নাকে আর বাকি লোকগুলোকে ধরে নিয়ে গেল। এখানে আমরা দেখি প্রকাশ পট্টনায়ক আর রুমা দেবী মিলে পল্লবীর বাবাকে কিভাবে মেরেছিল তার ব্যবসা হাতানোর জন্য। তখন পল্লবী বেনারসে পড়াশোনা করছিল, আর মার্ডারটা লুকিয়ে কেউ একজন ভিডিও করে রেখেছিল। প্রকাশ পট্টনায়কের বাড়িতে একজন অন্য পুলিশ অফিসার এসেছে পল্লবীর কিডন্যাপিং আর সাথে খুনের ব্যাপারে তদন্ত করতে। এদিকে ওরা জানতে পেরেছে যে রুমা দেবীও মিসিং। তাই পুলিশের একটা খটকা লাগছে। পুলিশ বলল ব্যবসা বাড়ি সবই তো এখন আপনারই হাতে, তাই না? প্রকাশের লয়ার বলল যখন কোনো মিসিং ডায়েরি হয়নি তখন আপনারা এখানে এসেছেন কোন বেসিসে? অফিসার বলল হয়েছে তো ডায়েরি। প্রকাশ বলল কে ডায়েরি করেছে? প্রকাশকে অবাক করে দিয়ে ওর ছেলে শুভম বলল আমি ডায়েরি করেছি। প্রকাশ আরো অবাক হলো। এটা দেখে যে শুভমের পেছনে পল্লবী আর অরিন্দম দুজনেই দাঁড়িয়ে আছে, আর রয়েছে সেই অফিসার যার সাথে প্রকাশ প্ল্যান করেছিল। এখানে আমরা জানতে পারি যে পল্লবী জেনে গিয়েছিল ওকে কিডন্যাপ করবে ওর কাকা, তাই ও পুলিশ অফিসারকে তার ডাবল টাকা দিয়ে এই প্ল্যানটা বানিয়েছিল যে প্রকাশ পট্টনায়ক যা প্ল্যান করেছে সেটাই হবে। কিন্তু সবটাই সাজানো। এবার পুলিশ প্রকাশ পট্টনায়ককে গ্রেপ্তার করে নিয়ে গেল। প্রকাশের লোক তুষার আর বাপিকে পল্লবী বলল মাকে আজ সন্ধেয় বাড়িতে দেখতে যেতে চাই। এখানে আমরা জানতে পারি যে রুমা দেবীও বেঁচে আছে। রুমা দেবী কাউন্সিলর সুনীল বাবুকে ডেকে বলল আমি তোমার পার্টিতে আর থাকতে চাই না। সুনীল বাবু বলল আপনাদের জন্য এত করেও এটা শুনতে হচ্ছে আমাকে। শত্রুতাটা করেছেন কেন? আর শত্রুতা যখন করেছেনই তখন একটা কথা বলি, আপনাদের বড়বাবুর পুরনো কারখানাটা তো এখনো বন্ধই আছে, তাই না? রুমা দেবী চমকে উঠল, কারণ বড়বাবুকে ওখানেই মারা হয়েছিল, আর ওই ভিডিওটা এই সুনীল বাবুই করেছিল। কথাটা আন্দাজ করতে পেরে রুমা দেবী তার একটা লোক পাঠালো সুনীল বাবুর অফিসে, তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর জন্য, যাতে ও যেটা জানে সেটা কাউকে না বলে। এবার আসি কাহিনীর আসল টুইস্টে। সেদিন পল্লবীর কিডন্যাপ হওয়ার পর অরিন্দম যখন বলেছিল ওরা পালাবে, তখন মিথিলা অরিন্দমকে একটি বুদ্ধি দিয়েছিল। বলেছিল ওরা ডিভোর্স ফাইল করবে, তাতে ওরা 6 মাসে সেপারেশন পিরিয়ড পাবে। আর একবার পল্লবীকে বিশ্বাস করাতে পারলেই তারপর ঠান্ডা মাথায় ওরা অন্য কোথাও পালিয়ে যেতে পারবে। আর সেদিন পল্লবীকে বাঁচাতে যাওয়াটা ওদের একটা প্ল্যানেরই অংশ, যাতে পল্লবী ভাবে অরিন্দম সত্যি ওকে ভালোবাসে। অরিন্দম এখন গেস্ট হাউসে পল্লবীর সাথেই রয়েছে। ও এমন ভাব করছে যেন কতই ভালোবাসে পল্লবীকে। একদিন ওদের ডিভোর্স পেপার নিয়ে এসে পল্লবীকে দেখিয়ে বলল মিথিলা ডিভোর্স করতে রাজি হয়েছে, আর আমরা ঠিক করেছি বাচ্চাটাও অ্যাবর্শন করে দেব। সম্পর্কটাই যখন আর থাকবে না।
আর মিথিলাও ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। পল্লবী এই কথা শুনে বেশ খুশি হলো। ও ভেবেছে একটা আংটি গিফট করবে অরিন্দমকে, কিন্তু ঠিক সেই সময় মুন্না আবার একটা ভিডিও পাঠালো যেখানে মিথিলা আর অরিন্দম লুকিয়ে দেখা করছে। তখন পল্লবী বুঝে গেল যে অরিন্দম সবটাই নাটক করছে। এরপর শিওর হওয়ার জন্য মুন্নাকে পাঠালো মিথিলার ডাক্তারের কাছে। সেখানে জানতে পারলো মিথিলা অ্যাবর্শনের কোনো কথাই বলেনি। এদিকে মিথিলা আর অরিন্দম অন্য কোথাও পালানোর প্ল্যান করছিল। তাই মিথিলা গাড়িতে আর গেস্ট হাউস থেকে অরিন্দম বাইকে করে বেরোলো। সবটা জানতে পেরে পল্লবী তো রেগে আগুন। তাই ও মুন্নাকে বলল মিথিলাকে মেরে ফেলতে। তাই মিথিলার গাড়ির আজ এই অ্যাক্সিডেন্ট। এখন মিথিলা কোমায়। কবে ওর জ্ঞান ফিরবে, আদেও ফিরবে কিনা জানে না ডাক্তার বা অরিন্দম। কিন্তু অরিন্দম মনে মনে ঠিক করলো পল্লবীকেও শাস্তি দেবে। ঠিক সেই সময় সুনীল বাবু অরিন্দমকে প্রকাশ আর রুমা দেবীর মার্ডারের ভিডিওটা পাঠালো। অরিন্দম তখন যেন হাতে চাঁদ পেল। আর সুনীল বাবুও চাই রুমা দেবীকে শাস্তি দিতে। অরিন্দম ভিডিওটা প্রথমে পল্লবীকে পাঠালো, কারণ এই ঘটনাটা ও জানতো না। এই ঘটনাটা জানতে পারলে যে পল্লবী ভেঙে পড়বে সেটা অরিন্দম বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল। তারপর ওই ভিডিওটা পুলিশকে পাঠালো। পুলিশ এসে রুমা দেবীকে অ্যারেস্ট করলো। আর পল্লবী ধীর পায়ে ওর বাবার কথা মনে করতে করতে কাঁদতে কাঁদতে একটা উঁচু ছাদের বিল্ডিং এর কার্নিশের কাছে এসে দাঁড়ালো। সেখানে অরিন্দম এলো। অরিন্দম বলল আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না, কারণ সে মিথিলার জীবনটা নষ্ট করে ফেলেছে। সে পল্লবীকে বলে এক মুহূর্তে মনে হয় মিথিলার জন্য অপেক্ষা করি, আবার পরক্ষণে মনে হয় আমি কি তোমায় কোনোদিনও ভালোবেসেছি। পল্লবীও জানাই আমি এই জীবনে তোমাকে পেলাম না, এই জীবনে তোমাকে না পেলেও মৃত্যু আমাদের এক করবে। অরিন্দমও তখন বিষণ্ণ মনে পল্লবীর দিকেই তাকিয়েছিল। পল্লবী ঠিক করে তারা একসাথে ঝাঁপ দিবে। এই বলে দুজনেই এগিয়ে গেল কার্নিশের ধারে। পল্লবী অরিন্দমের হাতটা ধরল। দুজনেই এই বিল্ডিং থেকে ঝাঁপ দেবে। পল্লবী এতটাই কষ্টের মধ্যে ছিল যে ও সত্যি ঝাঁপও দিল, কিন্তু অরিন্দম ঝাঁপ দিল না। ও পল্লবীর হাতটা ছেড়ে দিল। এটাই ওর শাস্তি। পল্লবী নিচে পড়ে গিয়ে মারা গেল। অরিন্দম ভাবলো আমাকে বাঁচতে হবে, আমি মিথিলার জন্য অপেক্ষা করব। আর এমনই এন্ডিং দেখিয়ে শেষ হয়ে যায় বাতাসে গুনগুন ওয়েব সিরিজটি। ভালোবাসা মানুষকে পাগলামি করতে শেখায়, কিন্তু সব পাগলামি সবসময় ভালো কিছু বয়ে আনে না। এখানে পল্লবীর ভালোবাসা হয়তো সত্যি ছিল, কিন্তু এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ ছিল না। উল্টো পল্লবীর কারণেই নষ্ট হয়ে গেল আরও একটি সুন্দর জীবন। তবে অরিন্দম যদি পল্লবীর পাগলামিকে শুরু থেকে প্রশ্রয় না দিত এবং সমস্তটা মিথিলাকে শুরুতেই জানিয়ে দিত, তাহলে হয়তো অরিন্দম এবং মিথিলার সুন্দর সংসার এভাবে নষ্ট হতো না। তো সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।